আজ আমি তোমাদের এবিটি এর মাধ্যমিক টেস্ট পেপার 2025-26-এর 193 পেজের অঙ্কগুলো শেখাবো। 193 পেজের একের অঙ্কগুলোর মধ্যে দেখো, একেরটা দেখো, 300 টাকার 5 বছরের সরল সুদ 165 টাকা হলে সুদের হার হবে। এখানে 4টে অপশান দিয়েছে, তো আমরা করে দেখি আগে। দেখো, 300 টাকা 5 বছরের সরল সুদ 165 টাকা, তার মানে কি সুদ 165 টাকা, আসল 300 টাকা, আর সময় হচ্ছে 5 বছর। সুদের হারটা বের করতে হবে। তাই সুদের হার বের করতে গেলে ফর্মুলা হচ্ছে সুদ ইন্টু 100, আসল ইন্টু সময়, মানে আই ইন্টু 100, পি ইন্টু টি। এখানে সুদ হচ্ছে 165 গুণ 100, আর আসল হচ্ছে 300, আর সময় হচ্ছে 5 বছর। লেখার পর আমি কাটাকুটি করব। দুটো শূন্য, উপর দুটো শূন্য কেটে গেল, 3 দিয়ে কাটলে হচ্ছে, প্রথমে 5 দিয়ে কেটে নিয়েছি, 3 5 15, 3 5 15, 33, আর 3 দিয়ে কাটলে হচ্ছে 11। তার মানে হচ্ছে 11%। 11% মানে অপশান ডি এরটা। 2 নম্বর অঙ্কটা দেখো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই সমীকরণে একটি বীজ শূন্য হওয়ার শর্ত হলো এ ইকুয়াল টু 0, বি ইকুয়াল টু 0, সি ইকুয়াল টু 0, না এ প্লাস বি ইকুয়াল টু 0। এখানে একটা তথ্য তোমায় দিচ্ছি, এটা হচ্ছে পেজ নাম্বার 107 নম্বর পেজের। দেখো, এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই সমীকরণের সি যদি 0 হয় তাহলে বীজ সর্বদা, একটা বীজ সবসময় 0 হয়। তাহলে বুঝতে পারছো, একটা বীজ সবসময় 0 হয় তখনই যদি সি এর মান 0 হয়, তাহলে এখানে সি এর মানটা 0 হবে, অপশান সি এরটা হবে। 3 অঙ্কটা দেখো, এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র যদি ও হলে তাহলে ওবিসি এবং বিএসি কোণের মান কত হবে। 4টে অপশান দিয়েছে, দেখি কোনটা হবে, তোমাদের দেখাচ্ছি করে। দেখো, প্রথমে আমি একটা পরিকেন্দ্র বৃত্ত, একটা ত্রিভুজ এঁকে নিয়েছি, যার বাইরে একটা বৃত্ত, এবং এখান থেকে আমরা দেখো এ বি সি নাম দিয়ে দিয়েছি। বি ও সি মানে 90 ডিগ্রি, এটা আমরা জানি যে এটা এখানে 90 ডিগ্রি হয়। তাহলে ওবিসি আর ওসিবি কত হবে, না এই কোণটা আর এই দুটো কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে একটা ওবিসি কত হচ্ছে, 90কে 2 দিয়ে ভাগ করলে 45, মানে এটা হচ্ছে 45 ডিগ্রি। পরিষ্কার হয়ে গেল। বাকি পড়ে থাকছে ওপরেরটা। আমরা জানি কেন্দ্রস্থ কোণ প্রস্থ কোণের দ্বিগুণ, তার মানে 2 বিএসি ইকুয়াল টু 2 বিওসি, তার মানে বিএসি ইকুয়াল টু 45, এটাও 45 ডিগ্রি, এটাও 45। আমাকে বের করতে বলেছে বিএসি কোণ আর ওবিসি কোণ, ওবিসি কোণ এই কোণ। তাহলে আমরা পেয়েছিলাম ওবিসি কোণ হচ্ছে 45 পেয়েছি, আর বিএসি কোণ আমরা 45, দুটো যোগ করে 90 ডিগ্রি, অপশান বি এরটা। এবার 4 অঙ্কটা দেখো, সেক স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা এর ক্ষুদ্রতম মান কত হবে। দেখো, 4 অঙ্কটা, সেক স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা, এটার মানটা ন্যূনতম কত হওয়া উচিত। আমরা সেক স্কোয়ার মানে কি জানি, সেক স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, আর কোসেক স্কোয়ার মানে কি জানি, 1 প্লাস কোয়াট স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে 1 1 মানে 1 1 যোগ করে 2 এসছে, পড়ে থাকছে ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা। এটাকে ফর্মুলায় ফেলে দিলাম যে ট্যান থিটা মাইনাস কট থিটা হোল স্কোয়ার প্লাস 2 ট্যান থিটা ইন্টু কট থিটা, মানে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2 ab। এবার এখানে দেখো ট্যান থিটা মাইনাস কট থিটা হোল স্কোয়ার প্লাস, এখানে কটটা ভাঙিয়ে 1/tan করলাম, ট্যান ট্যান কেটে গেল, তাহলে শুধু পরে 2 পড়ে থাকছে, 2 2 এখানটায় যোগ করে 4 হবে। আর ট্যান থিটা মাইনাস কট থিটা, আমরা জানি যে যে কোনো পূর্ণবর্গ সংখ্যার মান সবসময় 0 হয়, যে কোনো। এই জন্য এখানে ট্যান থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু 0, তাই এখানে 0 যদি হয়ে থাকে তাহলে 2 0 2 যোগ করলে কিন্তু 4ই আসবে, তাই এই অঙ্কটার ক্ষেত্রে সর্বনিম্ন মান হচ্ছে 4 হবে। এবার দেখো, 5 অঙ্কটা দেখো, দুটি গোলকের বক্ষতলের ক্ষেত্রফলের অনুপাত 1:4 হলে তাদের আয়তনের অনুপাত হবে কোনটা। তো দেখো, আগে বক্রতলের ক্ষেত্রফল থেকে আগে আমাকে ব্যাসার্ধটা বের করে নিতে হবে। তো আমি কি করেছি, প্রথমটা ধরেছি 4 পাই বড় আর স্কোয়ার, দ্বিতীয়টা ধরেছি 4 পাই ছোটো আর স্কোয়ার। তো ইকুয়াস টু 1:4 ছিল, আর 1/4 করে নিয়েছি আমরা। এখান থেকে 4 4 পাই পাই কেটে গেল, আর বড় হাতে ছোটো হাতে এখানে যে স্কোয়ারটা আছে সেটাকে রুট করে দিয়েছি। তার মানে বড় আরের মান হচ্ছে 1 বর্গমূল 1, আর ছোটো আর হচ্ছে
4 বর্গমূল 2, তার মানে 1:2। এবারে আমরা প্রথম গোলকের আয়তন বের করছি। 4/3 পাই বড় আরের কিউব। বড় আরের জায়গায় আমি 1 লিখেছি, 1-এর কিউব, আর ছোট আরের জায়গায় আমরা লিখেছি 4/3 পাই ছোট আরের কিউব মানে হচ্ছে 2-এর কিউব, তার মানে হচ্ছে 4/3 পাই 8। এবার অনুপাত করছি 4/3 পাই 1-এর কিউব, আর এখানে 4/3 পাই 8, তাহলে এখান থেকে 1-এর কিউব 1, এগুলো কেটে গেল, আর 8, তার মানে 1:8। তাহলে অপশান হবে বি এরটা। এইভাবে সমাধান করবে। 6 অঙ্কটা দেখো, 10, 10, 11, 13, 15, 17, 19 এই তথ্যের 17 না থাকলে মধ্যমা বৃদ্ধি পায়, কত বৃদ্ধি পাবে সেটা বের করতে হবে। দেখো কত বৃদ্ধি পায় দেখছি আমরা। প্রথমে আমরা আগে সাজানো ছিল, এখানে দেখলাম গুণে কটা টার্ম আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা, মানে এনের মান 7। তাহলে মধ্যমা n+1/2 মানে 7+1/2 ফোর্থ, 7 আর 1 8, 8কে 2 দিয়ে ভাগ করলে 4 হয়, ফোর্থ মানে হচ্ছে 1, 2, 3, 4 মানে 13, তাহলে সংখ্যাটা হচ্ছে 13 প্রথমটা। এবার যদি 17 না থাকে, বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে কটা হচ্ছে, তখন এনের মান হচ্ছে 6টা। 6টা মানে জোড়, আর জোড়ের ফর্মুলা হচ্ছে 1/2 n/2 প্লাস th প্লাস n/2 প্লাস 1 th। এখানে n এর জায়গায় 6, তাহলে 6কে 2 দিয়ে ভাগ করে 3, তাই থার্ড, আর এখানে 6কে 2 দিয়ে ভাগ করে 3, 3 এর 1 4 মানে ফোর্থ। তাহলে এবারে থার্ড সংখ্যাটা হচ্ছে 11, আর ফোর্থ সংখ্যা হচ্ছে 13। 11, 13 যোগ করে 24, 2 দিয়ে ভাগ করলে 12। তাহলে জোড়েরটা হচ্ছে তোমার 12, আর বিজোড়েরটা হচ্ছে 13। তাহলে কতটা বেড়েছিল না 1, 13 থেকে 12 বার বের করলে 1 হবে, অপশান বি এরটা। 2-এরগুলো দেখো, শূন্যস্থান পূরণ করো, যে কোনো 5টি বলেছে, আমি সব কটাই করে দেখাবো। 1 নম্বর, বার্ষিক 10% সুদের হারে 10,000 টাকার দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ কত টাকা হবে। তো নর্মাল দ্বিতীয়বার চক্রবৃদ্ধি সুদ বের করবো আমরা। আগে ফার্স্ট আমাদের কাজ করতে হবে এখানে, যে 2 বছরের চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধিটা বের করে নিতে হবে, তার থেকে আসল বিয়োগ করে চক্রবৃদ্ধি সুদটা বের করে নেবো। তা আমরা কী করেছি, পি ইন্টু 1 প্লাস r/100 নাম্বার অফ টার্ম মাইনাস আসলটা পিটা বিয়োগ করেছি। এখানে পি এর মান দিয়েছি 10,000, 10,000 1 প্লাস মানে 10/100, আর 2 বছরে বের করেছি আমরা। এখান থেকে আমরা 100কে 100, 110/100 গুণ 110/100, এগুলো তো বুঝতেই পেরেছো, মাইনাস 10,000। এটাকে কাটাকুটি করেছি, শূন্যগুলো কেটে গুণ করে এসছে 12,100, আর 10,000 বিয়োগ করেছি 21,100। এই 21,100 দু রকম সুদ আছে, একটা হচ্ছে 1 বছরের সুদ, একটা দ্বিতীয় বছরের সুদ আছে। প্রথম বছরের সুদ তো যেটা বেড়ে 10,000 টাকা যদি 10% হয়, সেটা হচ্ছে 1,000 টাকা সুদ হবে। তাহলে এখান থেকে আমি যদি 1,000 টাকাটা বিয়োগ করে দিই, তাহলে পড়ে থাকছে 1100, মানে দ্বিতীয় বছরে যে সুদটা হবে সেটা হবে 1100 টাকা। তাহলে বুঝতেই পারছো, প্রথম বছরের সুদ 1,000 টাকা বিয়োগ করে দিলে দ্বিতীয় বছরের সুদটা পেয়ে যাবো আমরা, হচ্ছে 1100 টাকা। এইভাবে করবে। 2 নম্বরটা দেখো, x সমানুপাতিক y/z, y সমানুপাতিক a b স্কোয়ার, z সমানুপাতিক b বাই a হলে x সমানুপাতিক কত হবে। এখানে আগে 3টা আমি বের করে নিচ্ছি একটু করে। দেখো, x সমানুপাতিক y/z মানে x সমান k1/z, y সমানুপাতিক a b স্কোয়ার মানে y ইকুয়াল টু k2ab স্কোয়ার, z সমানুপাতিক b বাই a মানে z ইকুয়াল টু k3b বাই a। এখান থেকে আমরা এক্সটাকে রেখে বাকি মানগুলো বসালাম। তা দেখো, এখানে এক্স সমান k1/z ছিল, k1টা রেখে y এর মানটা বসালাম k2ab স্কোয়ার, জেটের মানটা হচ্ছে k3ba, এসব মান বসিয়ে দিলাম। বসানোর পর দেখো k1 k2 k3টা চলে গেল এক সাইডে, আর বাকি পড়ে থাকছে b স্কোয়ার আর b গুণ করে b কিউব, এ কেটে গেছে। তাহলে আলটিমেট থাকলো x সমান b কিউব k1 k2, মানে এগুলো হচ্ছে ধ্রুবক, তার মানে x সমানুপাতিক b কিউব। তাহলে উত্তরটা হবে b কিউব। 3 নম্বর অঙ্কটা দেখো, বৃত্তের কোনো ব্যাসের প্রান্তবিন্দুতে অঙ্কিত স্পর্শ দুটি পরস্পর কি হয়। দেখো, একটা বৃত্ত আছে, একটা ব্যাসের দুপারের প্রান্ততে যদি আমরা স্পর্শক করি, তাহলে এই স্পর্শকটা কী হবে, দুটো একে অপরের সমান্তরাল, তাই পরস্পর সমান্তরাল হবে। উত্তরটা দেখো, আমি একেও দেখিয়েছি, এখানেও দেখিয়েছি সমান্তরাল।
4 অঙ্কটা দেখো, 22 ডিগ্রি 30 মিনিট কোণটির বৃত্তীয় মান বলছে π/k হলে তাহলে এখান থেকে k এর মানটা কত। তো আগে আমরা বের করে নেব 22 ডিগ্রি 30 মিনিটের বৃত্তীয় মানটা কত হবে। 22 + 30/60, মিনিটকে ডিগ্রিতে করলে 60 দিয়ে ভাগ করতে এসছে 45 মানে ডিগ্রি বাই 2 মানে 45/2 ডিগ্রি, এটা এসছে 22.5 ডিগ্রি হবে। এর বৃত্তীয় মান হচ্ছে 45/2 গুণ π/180, এটা আসছে। এটা যদি আমরা বৃত্তীয় মান পাই, ওরা বলছে π/k হচ্ছে বৃত্তীয় মান, তাহলে ওরা π/k লিখলাম সমান সমান আমাদের এটা লিখলাম 45/2 ইন্টু π/180। এবার কাটাকুটি করতে হবে। দেখো পাই উপরে কেটে গেল, এখান থেকে 45 কেটে 4 আসছে, তার মানে k এর মান হচ্ছে 4 দুগুণে 8, কোনাকুনি গুণ করলে k এর মান হচ্ছে 8, তাহলে 8 হবে। 5 অঙ্কটা দেখো, একটি সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা কতগুলো হবে। একটা সমকোণী চৌপল মানে তুমি মনে করো একটা আমাদের একটা 4 দেওয়ালের ঘর, 4 দেওয়ালের ঘরের কৌণিক থেকে তুমি যদি একটু কল্পনা করো, দেখো 4 কোণ থেকে 4 কোণের দিকে 4টে মাত্র কর্ণ হয়, তাহলে সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা হবে 4টি। 6 অঙ্কটা দেখো, 5টি অযুগ্ম সংখ্যা স্বাভাবিক গড় মানে যৌগিক গড় কত হবে। প্রথমে আমরা 5টা অযুগ্ম সংখ্যা করে নিলাম, 1 থেকে শুরু করলাম, 1 3 5 7 9, এটা সবকটা যোগ করবো আর 5টা সংখ্যা 5 দিয়ে ভাগ করবো, কত এসছে 5, উত্তর হবে 5। এবারে 3 অঙ্কগুলো দেখো, 3টা সত্য মিথ্যা প্রকাশ করতে হবে। 1 নম্বর, অমলের মূলধনের 1.5 গুণ হলে তাদের লভ্যাংশের বন্টনের অনুপাতটা কত হবে। বলেছে 2:3 হবে। দেখি আমাদের কত আসছে। অমলের মূলধন x টাকা ধরলাম, কমলের মূলধন তার 1.5 গুণ মানে হচ্ছে 3x/2। লভ্যাংশ অনুপাত হচ্ছে অমলের কমল 3x/2 ইস টু অমল, তাহলে এটা রেশিও করলে 3:2 হচ্ছে। ওরা বলছে 2:3, তার মানে এটা মিথ্যে। 2 নম্বর অঙ্কটা দেখো, √3 - 2 এর সঙ্গে তার অনুবন্ধী করণী যোগ করলে যোগফল -4 হবে। তো আমরা আগে অনুবন্ধী করণী বের করব, তারপর যোগ করব। তো দেখো √3 - 2 এর নিরাসক হচ্ছে √3 + 2, অনুবন্ধী করণী মাইনাস দিয়ে গুণ করতে হয়, মাইনাস গুণ করলে -√3 - 2। এবার এটা যোগ করছি। প্রথমে আমরা করলাম নিরাসকটাকে লিখে নিলাম আগে, √3 - 2 প্লাস -√3 - 2, প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেলে তাহলে এটা হবে √3 প্লাস মাইনাস কেটে যাচ্ছে, -2 - 2 -4, ওরাও বলছে -4, তাই এটা সত্য। 3 অঙ্কটা দেখো, ABCD রম্বসের দুটি কর্ণ AC এবং BD হলে তাহলে এখান থেকে AC² + BD² = 2AB² হবে। দেখা যাক আমাদের কি আছে। প্রথমে আমরা এখানে একটা এঁকে নিয়েছি, করে নেওয়ার পর রম্বসটা এঁকে নেওয়ার পর এখান থেকে আমরা AC মানে এই ডায়াগোনালটা আর BD মানে এই ডায়াগোনালটা, এখান থেকে আমরা যদি একটা কর্ণ অতিভুজ বের করতে হয় তাহলে আমরা এটাকে অতিভুজ ধরলাম AB কে আমরা অতিভুজ ধরে নিয়েছি, আর এখান থেকে AC এর অর্ধেক মানে AO, তাই AC/2 করেছি, আর এখান থেকে BD এর অর্ধেক মানে BO, তাহলে এখানটা BD/2 এর হোল স্কোয়ার করেছি। তাহলে এইখানে এই লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার, তাহলে এখান থেকে AC²/4 BD²/4, এই 4 যোগ করে আমরা 4টাকে ওপারে পাঠিয়ে দিলাম, তাহলে AC² + BD² = 4AB²। ওরা বলছে AC² + BD² = 2AB², তাই আমাদের সঙ্গে ওদেরটা মিলছে না, ওদেরটা ভুল আছে, তাই এটা মিথ্যে। 4 নম্বরটা দেখো, cos 0 ডিগ্রি ইন্টু cos 1 cos 2 cos 89 এর মান 0 হবে। দেখা যাক কি বলছে, ভালো করে দেখো। এই জায়গায় একটা কনসেপ্ট আছে যে cos 0 cos 1 cos 2 আর cos 89, এই যে মানগুলো বলে দিয়েছে এদের মধ্যে 0 তখনই হতো যদি এখানে cos একটা 90 ডিগ্রি হতো। যদি cos কারণ হচ্ছে cos 90 মান হচ্ছে 0, এখানে যদি cos 90 ডিগ্রি হয় তাহলে পুরো মানটা 0 হবে, তাহলে উত্তরটা 0ই দাঁড়াবে। কারণ 0-র সঙ্গে যাই মান গুণ করো না কেন তবেই উত্তরটা 0 আসবে। কিন্তু এখানে যেহেতু cos 90 নেই, তাহলে এখান দিয়ে একটা ক্যালকুলেশন করলে একটা মান বেরোবে,
জিরো আসবে না, সুতরাং এখানে মিথ্যা, এটা মিথ্যে বলে বিবেচনা করলাম। 5 অঙ্কটা দেখো, একই ভূমি একই উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার শঙ্কু এবং চোঙের আয়তনের অনুপাত 1:3 বলছে। তো আমরা দেখে নিচ্ছি, লম্ববৃত্তাকার শঙ্কু আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, চোঙের আয়তনও পাই আর স্কোয়ার এইচ, কারণ এদের ভূমি আর ব্যাসার্ধ একই বলেছে। অনুপাত করে নিচ্ছি এবার আমরা, এখান থেকে 1/3 পাই আর স্কোয়ার এইচ ইস টু পাই আর স্কোয়ার এইচ কেটে যাচ্ছে, তাহলে এই তিনটা যদি কোনো গুণ হয়ে যায় তাহলে হচ্ছে 1:3, তা ওরাও বলছে 1:3, তাই এটা সত্য। 6 অঙ্কটা দেখো, কোনো তথ্যের সংখ্যাগুরু মান একটির বেশি হতে পারে, জিজ্ঞেস করেছে। কোনো তথ্যের সংখ্যাগুরুর মান একটির বেশি হয়। সংখ্যাগুরুর মান এক একটা সংখ্যা 3টে 2টো 4টে একটাও হয়, কিন্তু একটি হবে তার কোনো বাধ্যতামূলক নেই, একের বেশি তো হতেই পারে, তাই এটা সত্য। যেমন মনে করো, আমি একটা উদাহরণ দিচ্ছি, মনে করো 2 3 3 4 2 5 এরকম যদি হয়, দেখো 3 দুটো 2 দুটো এরকম তো আমরা সংখ্যা হতেই পারে, সেই জন্য আমরা এটাকে সত্য বলে বিবেচনা করছি।